এবারকার সংসদের মধ্যে আমরা বেশ বৈচিত্র্য দেখতে পাচ্ছি। শুরু থেকেই অনেকে বলছিলেন, কারণ এখানে নবীন প্রবীণ তরুণ সবারই একটা মেলবন্ধন আছে, কোনো একটা বিষয় হুট করেই যে এক্সিকিউট হয়ে যাবে সেরকম না, নানামুখী নানা মেধা এবং সেখান থেকে একটা ডিবেট আসবে, অর্থাৎ প্রাণবন্ত এবং কার্যকর দুটোটা আমি বলা যায়। প্রথম দিন যেটা ঘটলো, সংবিধান সংস্কার পরিষদ সেখানে শপথ না নেওয়া সদস্য হিসেবে, সেটা পরবর্তীতে জটিলতা তৈরি করবে কিনা, দুটো বিষয় একত্রে একটু বলবেন। জি, ধন্যবাদ। মন্ত্রিপরিষদ দেখুন, প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন উনি শুরুতেই বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, এবং উনি আমরা 31 দফা দিয়েছি, ভিশন 2030 দিয়েছি, এবং সেই সাথে নির্বাচনের সময় আমরা একটা ইস্তেহার দিয়েছি। জি, কাজে ওনার এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে ওনার যাকে যাকে লাগবেন উনি সেভাবে সাজিয়েছেন, এবং এটা আমার মনে হয়েছে যে নবীন আপনারা যাদেরকে তরুণ বলছেন, আপনি যদি সবচেয়ে তরুণ ধরেন জি, নতুন প্রতিমন্ত্রী রাজীব হাসান, ওনার বয়সও কিন্তু 45-এর উপর, আচ্ছা, 50-এর উপর কাছাকাছি। তো কাজেই এমনটা একদম নবীন যে হয়েছে সেটা না, আমার কাছে মনে হয়েছে খুব দক্ষ একটা মন্ত্রিসভা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেটা জুলাই সনদ নিয়ে যে কথাটা ব্যারিস্টার মেজর সারওয়ার হোসেন বললেন, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে 8 মাস আলোচনার কথা যেটা বললেন, হ্যাঁ আমরা 8 মাস আলোচনা করে একটা জুলাই সনদে আমরা ইতিমধ্যে স্বাক্ষর করেছি। কাজেই এইটা আমরা যেটা স্বাক্ষর করেছি এটা আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট, দাড়ি টু সেমিকলন আমরা এটা পালন করব, কারণ বিএনপি যেটা বলে সেটাই করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যেসব আইনের ব্যাখ্যা দিলেন, আমি এখন আইন সভার সদস্য হলেও এত পড়ালেখা আমার নাই ওনার মতো, আমি হিসাব বিজ্ঞানের ছাত্র মাত্র, কিন্তু বিষয়টা হচ্ছে যে আইন কিসের জন্য করা হয়? দেশকে আপহোল্ড করার জন্য। এখানে কিন্তু একটা ধারাও আছে, সংখ্যাগরিষ্ঠ যারা থাকবেন তাদের মতামত নিয়েও, তাদের কর্মপন্থা নিয়ে, তাদের ইস্তেহার নিয়েও কিন্তু জুলাই সনদে একটা কথা আছে। আর একজন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন অ্যাজ এ ব্যক্তি, দলীয় সংসদ সদস্য অবশ্যই, কেন এটা আমি শপথ নিলাম না, দেখুন আমি গিয়েছি সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য, এমনকি আমি নিজেও জানি না এখানে একটা শপথ বাক্য পাঠ করানো হবে, এটা আচ্ছা, একদম সত্য কথা। এখন আপনি আমাকে একজন অশিক্ষিত সংসদ সদস্য বলতে পারেন, কিংবা আমাকে মানে আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই সেটা বলতে পারেন, আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমি এইটুকু বুঝি আমার দল যে ইস্তেহার দিয়েছে, আমার দল যে সংবিধানের যে জিনিসগুলো আপহোল্ড করার কথা বলেছে, আমার দল যে জুলাই সনদ স্বাক্ষর করেছে, সেইটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। এখন যে অ্যামেন্ডমেন্টের কথাগুলো এসেছে, দেখুন এইটা যে এই সংসদ, এই অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুই কিন্তু একটা নির্দিষ্ট ধারা, প্রবাবলি দিস ইজ আন্ডার সেকশন 106। তো এইটাকে আপহোল্ড আমরাও করতে চাই, এবং জুলাইয়ের, তো যেটা এখন বিএনপি কি জুলাইয়ের পার্ট নয়, তাহলে কেউ কেউ এটাকে জুলাইকে খুব গ্লোরিফাই করার চেষ্টা করছে। আমরা 71-কে যেভাবে ধারণ করি, আমরা 90-কে ওইভাবেই ধারণ করি, এবং আমরা 24-কেও ঠিক একইভাবে ধারণ করি। বিএনপির যেসব কর্মী, দলীয় নেতা, পদধারী নেতারা জি, যতগুলো নিহত হয়েছে, যত মামলা খেয়েছে, যত অত্যাচারিত হয়েছে, ম্যাডাম খালেদা জিয়া জীবন দিয়ে ও প্রমাণ করলেন যে উনি গণতন্ত্র পুনরুদ্ধারে কিভাবে কাজ করেছেন। হ্যাঁ, ওই যে একটা এবং কথা এবং আছে না, বোধ করি যারা কাদম্বিনী আপনাদের মরিয়া সঙ্গে প্রমাণ মাঠে করিল। ছিলেন তারাও এটা জানেন। কারণ 17 বছর ধরে যেভাবে নির্যাতন, নিপীড়ন, একই সঙ্গে হামলা, মামলা, গুম, নানা কিছু হচ্ছে, সে খবরগুলো তো আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি। আপনি কি কিছু জানতে চান শামসুল, একটু আমি বলতে লাস্ট পারেন। কথাটা বলতে চাই, আচ্ছা, যারা এখন সেই জুলাইয়ের ধারক বাহক হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়, এর আগেও কিন্তু একটা পক্ষ 71-কে ওইভাবেই গ্লোরিফাই করার চেষ্টা করেছে নিজেদের সম্পদ হিসেবে। কাজেই লেট দ্য জুলাই, যে সংখ্যাগরিষ্ঠ যে দল, যা জনগণ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদের দ্বারাই জুলাই অবশ্যই বুঝতে পারছি। হ্যাঁ, জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। অনেক ধন্যবাদ, আপনি আছেন আমাদের সঙ্গে। জি, আমি
এমপি সাহেবকে জিজ্ঞেস করতে চাই, ওয়েলকাম করি বিশেষ করে নওগাঁ 3 থেকে নির্বাচিত ফজলে হুদা বাবুল ভাইকে, যে এই ব্যাপারটা কি আপনাদের সংসদীয় যে সভা, আজকে তো অবশ্য আপনারা শপথের পরে সভা করেছেন, এর আগে কোনো না কোনোভাবে ফর্মালি অর ইনফর্মালি এই আলোচনাটি এসছিল কিনা যে জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে, তাহলে গভর্নমেন্ট কিন্তু গত 2 সপ্তাহ আগে থেকে এই কথাটা একভাবে অন্যভাবে ডক্টর রিয়াজ বলছিলেন যে প্রথম 6 মাস এটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এবং জাতীয় সংসদ হিসেবে ডুয়েল রোল প্লে করবে 180 দিন পর্যন্ত, এবং 180 দিনের পরে ওটা শুধুমাত্র পার্লামেন্টারি রোল প্লে করবে। তাহলে এটা তো অনেক বড় একটা বিষয় যেটা সরকার মাত্র 2 সপ্তাহ আগে ক্লিয়ার করেছে। এরা এই 2 সপ্তাহের মধ্যে আপনাদের কোনো আলোচনা, যদিও আপনারা সবাই নির্বাচনে ব্যস্ত ছিলেন, তার মানে এই গ্রে এরিয়াটা তো তত্ত্বাবধায়ক সরকার গ্রে রেখেছে, কিন্তু যেহেতু রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দায়টা কিন্তু আপনাদের কাছে সবচেয়ে বেশি ছিল বড় দল হিসেবে, এবং জামাত সহ অন্যদের কাছে ছিল। তো এই ব্যাপারগুলো আপনারা তখন কি চ্যালেঞ্জ করেছিলেন কিনা, অথবা আপনি জুলাই নিয়ে যে কথাটা বলেছেন সেখানে তো স্বাক্ষর করেছেন, তারপরে তো সেখানে আরো দায়টা হলো। স্বাক্ষর করেছি ওটা আমরা পালন করব। আচ্ছা, কিন্তু এই সংকটটা রেখে যাওয়া হলো, এই সংকটটা নিয়ে আপনারা কোনো আলোচনার সুযোগ পেয়েছিলেন? কোন সংকটের কথা বলছেন? দেখুন, প্রথম সংকট তো শুরু হয়েছে যে এইটা গণভোটে দিতে হবে, ঠিক আছে? ঘোরার আগে আপনি গাড়ি নিয়ে এসেছেন, একটা স্বাধীন সংসদই কোনো কিছুর গণভোটের জন্য আপনার দিতে পারে, কিন্তু যেখানে আপনার স্বাধীন সংসদ নেই সেখানে কিন্তু আমরা কিন্তু সবসময় ওই যে 106 আমরা কিন্তু সংবিধানকে অ্যাফোর্ড করছি। আপনি কিন্তু বিপ্লবী সরকার গঠন করেননি যে আপনি যা ইচ্ছে তাই করবেন, আপনার নিজের ইচ্ছে মতো আপনি করবেন। আপনি তো একটা সংবিধানের অধীনে শপথ বাক্য নিয়েছেন। তো কাজেই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গণভোটের কথাটা আপনি বলছেন হ্যাঁ অথবা না, সেটা কি একটা স্বাধীন, আজকে ব্যারিস্টার মহোদয় আছেন, উনি এটা ক্লারিফাই করতে পারেন যে এটা কি একটা সংসদ ছাড়া কি গণভোট হতে পারে কিনা। বাউল ভাই, আমি যদি এই কথাটাই ব্যারিস্টার সারোয়ারকে যদি জিজ্ঞেস করি, আপনি এখানে সংশয়ের কথা বলেছেন যে জুলাইয়ের যে অর্জন ইত্যাদি নিয়ে বাস্তবতা, কিন্তু এটি তো অত্যন্ত ক্লিয়ার যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের যে ঘোষণা, নির্বাচনের যে ব্যালট, এখানে কোথাও জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন উল্লেখ করেনি, এবং মাত্র 2 সপ্তাহ আগে বলা হচ্ছে যে 180 দিন কিন্তু আপনারা কিন্তু শুধু এমপি না, আপনারা ইএমপি ও ডিএমপি অথবা আরো একটা কিছু। তো এটা তো সংকট। এখন এই সংকটটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে তৈরি করা হলো? আর দ্বিতীয়ত, আপনি যে আইনের দিকে নিচ্ছেন, রাজনীতির প্রতিটা বিষয় যদি আইন অঙ্গনে নিয়ে যাওয়া হয় তাহলে তো আরো বড় সংকট তৈরি হয়। তাহলে আপনি কি চান যে আইনজ্ঞ হিসাবে রাজনীতি এবং আইনকে একটু ডিফারেন্স রাখার জন্য? আদারওয়াইজ আমরা দেখেছি কিন্তু এই সংকটটা কিভাবে গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে নিয়ে যায়, স্বৈরতন্ত্র থেকে কোর্টকে নিয়ন্ত্রণ করে সবকিছুকে নিয়ন্ত্রণ করে তারপর ফ্যাসিবাদে চলে যায় এবং সবাই তখন পকেটের ভিতরে চলে আসে। রাজনৈতিক বাস্তবতা এবং আইন অঙ্গন কি একটু আলাদা থাকা উচিত না? যেহেতু রাজনৈতিক সংকটটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বীজ প্রথিত করেছে এবং রাজনৈতিক দলগুলো এর শিকার এবং পরিস্থিতির মধ্যে পড়েছে, সুতরাং সংসদে আলোচনা করে রাজনৈতিক সংকট সমাধান করবে, এটাই তো মানে একটা সর্বসম্মত একটা ব্যাপার হতে পারে। এটা তো বড় ধরনের রাজনৈতিক সংকট এগুলো। না, নিশ্চয়ই। যে আমরা জানি যে 5ই আগস্টের পরে যে সরকারটা পরিচালিত হলো, এটা তো না সাংবিধানিক না অসাংবিধানিক। তো এটারও তো সাংবিধানিক ভিত্তি নেই, সেই কথা তো এখন বলা যায়। যদি এটাকে অসাংবিধানিক বলা হয় তাহলে তো তারা অবৈধ হয়ে যায়। তো সেই জন্য যে এটা একটা জনতার সরকার বললে তো হয়ে গেল। হ্যাঁ, এটা একটা স্পেশাল সিচুয়েশন, স্পেশাল সার্কামস্টান্সেস। সো স্পেশাল সার্কামস্টান্সেস বিশেষ করে বিপ্লবের পরে অথবা অভ্যুত্থানের পরে এই সিচুয়েশনে হয়। তো সেই সিচুয়েশন উত্তরণ করার জন্য একটা অর্ডিন্যান্স হলো, সংস্কার অর্ডিন্যান্স, এবং 6 মাস ধরে আপনারা আলোচনা করলেন এবং আপনারা এগ্রি করলেন যে 2টা ভোট আপনারা একসাথে দিবেন। এখানে যদি না ভোট বিজয়ী হতো তাহলে কিন্তু বিএনপির অবস্থানটা তাহলে আরো স্ট্রং হতো, আরো সাবস্ট্যান্টিভ হতো। কিন্তু এখানে তো হাবট বিজয়ী হয়েছে। এই যে হাবট বিজয়ী হয়েছে, এইটা ডিমান্ড করে যে সংসদ সদস্যরা একসাথে সাইমালটেনিয়াসলি 2টা রোল পালন করবে। একটা হলো সংবিধান সংস্কার, আর একটা হলো নরমাল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। কিন্তু সেই দায়িত্ব তো বিএনপি বলেনি যে করবে না, তারা তো সেটা করবে, কিন্তু সাইন করেছে তো। হ্যাঁ, তারা তো সেটা করবে, কিন্তু আজকে সেটা বললাম যে এই ডিফিকাল্টিসটা কোথায় হলো। আপনি যদি এখন শুরুতে এই বিধানটাকে আপনার সংবিধানের মধ্যে ঢোকাতে চান
জি। তাহলে তো প্রথমেই একটা অ্যামেন্ডমেন্টে যেতে হবে। কিন্তু আপনি যদি হাবট দিয়ে আলোচনা করে সংস্কার যেগুলো আপনি একমত হয়েছেন, যেটা সিগনেচার করেছেন, সাইন করেছেন, সেগুলো সব মিলে যদি একসাথে করেন তাহলে পুরোটা একটা অ্যামেন্ডমেন্ট আনা সম্ভব। তাহলে সংবিধানের 2টা অ্যামেন্ডমেন্টের দরকার হয় না। আর জনগণের কাছে যে একটা রং মেসেজ যেতে পারে, আপনি এই যে সাংবিধানিক এই যে নিটিগিটি, এইটা কিন্তু মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে। এইটা কিন্তু আপনার বিরোধীরা কিন্তু এইটা প্রথমেই সামনে আসবে যে আপনি সংস্কারের বিপক্ষে চলে গেছেন ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই। না, তো এইটা এই কিন্তু এই বার্তাটা কেন আসবে? আমি জাস্ট একটা বিষয় আপনার কাছে পরিষ্কার একটু জানতে চাই ব্যারিস্টার সরোয়ার হোসেন। এখানে আকাঙ্ক্ষাটা কিন্তু অত্যন্ত হ্যাঁ, ইম্পর্টেন্ট। ব্যারিস্টার সরোয়ার হোসেন, আমরা বারবার বলছি জন আকাঙ্ক্ষার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ যখন এই কথাটা বললেন তার কিছুক্ষণের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্ট্যাটাস দিয়ে বসলেন যে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখালো, এবং এরকমও বলা হচ্ছিল যে এনসিপি জামাত ইসলামী এই জোট শপথ নেবে না। কিন্তু আমরা দেখলাম যে 30 মিনিটেরও কম সময়ে তারা ডিসিশন চেঞ্জ করলেন। তারা তো এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিএনপি একটা পরিস্থিতির প্রেক্ষিতে বলেছে যে সিইসি আমাদেরকে আসলে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়াতে পারেন না, স্পিকার বা ডেপুটি স্পিকার লাগবে, তার জন্য আমাদের পার্লামেন্টে যেতে হবে। এতটুকু সময় পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? তার আগে কি না, এই 2-3 সপ্তাহ আগে যখন আলী রিয়াজ সাহেব এটা ক্লারিফাই করলো, তখন কিন্তু বিএনপি তার অবস্থানটা ক্লারিফাই করে নাই যে এইটা হবে। সো এখানে একটা গ্রে এরিয়া রয়েছে। এই বুঝতে গ্রে পারছি। এরিয়াটা এখন এইটা বিএনপি কিভাবে রিজলভ করবে, দিস ইজ আপ টু দ্য ডিসিশন অফ বিএনপি। তবে এখানে তো এটা একটা আলাদা প্রশ্ন হতে পারে যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কেন 2-3 সপ্তাহ আগে এটা বলবেন? কারণ ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে আসলে এক ছাদের নিচে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ করে গেছেন। আমি এই আলাপে একটু অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর আপনাকে যুক্ত করি। মানে প্রথম কথা হচ্ছে দেশ পুনর্গঠন করাটা খুব গুরুত্বপূর্ণ। জুলাইয়ে যে চেতনা আছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত রাজনৈতিক দল যারা এখন এই মুহূর্তে আছেন তাদের ঠিক এই মুহূর্তে গ্রাউন্ড একটাই, যে তারা সবাই গণ অভ্যুত্থানের মাঠে ছিলেন। তারপরে কেন আসলে জন আকাঙ্ক্ষার পক্ষে বিপক্ষে বিতর্কটা উঠবে? কারণ আমরা দেখতে পাচ্ছি জয়লাভ করার পর তারেক রহমান পরদিনই গেলেন নাহিদ ইসলাম এবং জামাত আমিরের বাসভবনে, এরপরে চরমোনাই পীরের বাসভবনে। বোঝা যাচ্ছে ম্যান্ডেটের 3 নম্বর যে বিষয়টা ঐক্যবদ্ধতা, সেদিকে তিনি জোর দিচ্ছেন। তাহলে প্রশ্নগুলো বারবার কেন আনা হচ্ছে জন আকাঙ্ক্ষার পক্ষে বিপক্ষে? জি, আপনি কি ধন্যবাদ। আমাকে কোশ্চেন না করেছেন? না না, আমি মেজবাহুল আজম সওদাগরকে করেছি, আপনার কাছে আসছি। আমার ওই প্রসঙ্গে আমি একটু শেষ করি না, আপনি শেষ করতে দেন না আচ্ছা, তাহলে আমাকে। 1 মিনিটের মধ্যে একটু শেষ করুন, তারপর আমি এই প্রসঙ্গে যাবো। জি না, আমি শেষ করি। আপনি জি। যখন জুলাই সনদে স্বাক্ষর করেছেন তখন সেই বিধানগুলো আপনি পড়েন নেই? আপনি তো 6 মাস ধরে আলোচনা করলেন। আলী রিয়াজ 2 সপ্তাহ আগে বললেও, সামনে আনলেও, এটা তো তখন ওই ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনি তো সেখানে সিগনেচার করছেন। এই কোশ্চেনটা আসবে। তো এইটা বিএনপি নিশ্চয়ই একটা কৌশল আছে, যেহেতু এখানে একটা হুইপিং হয়েছে, অর্থাৎ সিগনেচার করে আপনার ওথ টেকিং এ বলা হয়েছে এই পেপারে সাইন করবেন, এই পেপারে করবেন না। তার মানে দেয়ার ওয়াজ এ হোমওয়ার্ক, আগে থেকে একটা প্ল্যান ছিল। এইটা এখন বিএনপি রিজলভ করবে যে এইটা তারা কিভাবে মানে আগাবে। আমি এটুকুই অ্যাড করার ছিল। বুঝতে পারছি, আপনি বলছেন যে বিএনপির আগে থেকে একটা হোমওয়ার্ক করা ছিল এবং যেই হোমওয়ার্কের একটা অংশ হিসেবে আজকে শপথ না পড়ার একটা কাজ, তাই তো? নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ বলা হয়েছে, বুঝতে দলের পারছি। প্রধানের নির্দেশে সে এটা সালাউদ্দিন সাহেব বলেছে। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি এটা নিয়ে একটু পরে আলাপ করছি। অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছি, আমার একটা বিরতিতে যেতেই হবে, আমি এসে এখান থেকে আবার আলাপটা শুরু করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে রাকিব হোসেন আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, দর্শকদের জন্য আরও একবার সেই প্রশ্নটা একটু বলে রাখি। দেশ পুনর্গঠনের কথা বলা হচ্ছে এবং ঠিক এই মুহূর্তে মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর একটা গ্রাউন্ড আছে, সবাই 24-এর অভ্যুত্থানে মাঠে ছিলেন। এখন এই মুহূর্তে এসে কয়েকটা কথা খুব ভালো মতো শোনা যাচ্ছে। এক হচ্ছে জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, জন আকাঙ্ক্ষার পরিপন্থী সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি, এমন একটা কথা যেমন অভিযোগ আকারে আসছে। আবার এটাও বলা হচ্ছে যে 71-এর চেতনা যেমন বিক্রি করা হয়েছে মুক্তিযুদ্ধটাকে, এখন 24টাকে বিক্রি করার একটা পায়তারা চলছে। মানে এত কম সময়ে এরকম কড়া কড়া মন্তব্য কেন আসবে যেখানে দেশ পুনর্গঠনের কথা আমরা বলছি? জি, ধন্যবাদ। আচ্ছা, প্রথমত এই বিষয়টা হচ্ছে যে আমরা বিএনপি যে আজকে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা আপনার একটু আগে বিষয়টা আলোচনা হলো যে হঠাৎ করে বিএনপি এই সিদ্ধান্তটা দেওয়ার ফলে একটা রং মেসেজ অনেক সময় চলে যাচ্ছে যে আমরা জুলাইয়ের যে সিগনিফিকেন্স
বা জুলাই পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি কাজ করছে কিনা, এরকম একটা মেসেজ চলে যাচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এবং যারা বিরোধী দল তারা এই ধরনের একটা অভিযোগ তারা তুলেছে তাৎক্ষণিকভাবে। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যদি বিএনপির স্ট্যান্ডটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখছি যে বিএনপি কিন্তু এখনো পরিষ্কারভাবে এটা বলে নাই যে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে না। জি। তারা যেটা বললেন সেটা হচ্ছে যে সংবিধানের মধ্যে আমরা যে শপথটা নিব, এই শপথের যে একটা ফর্ম সংবিধানের তফসিলগুলোতে যুক্ত থাকে, সেই শপথটা সেখানে না থাকার ফলে এটার কোনো আইনি ভিত্তিটাকে তারা অনেক দুর্বল মনে করছে, যার ফলে তারা বলছে যে এই শপথটা আমরা নিব না আর কি। আচ্ছা, এখন তাহলে যদি এই শপথটা না হয়, তাহলে সেটা কি হতে পারে, সেটার একটা সমাধান দিয়েছেন যে পরবর্তী সংসদে এটা সংবিধানে ইনক্লুড করার পরে, যেটা ব্যারিস্টার সারোয়ার একটু বললেন যে ইনক্লুড করার পরে এটা বাস্তবায়ন করতে পারবেন। সেক্ষেত্রে 17 অ্যামেন্ডমেন্ট নামে একটা অ্যামেন্ডমেন্ট করে এই জিনিসটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আবার এটাকে শপথ নিয়ে তারপরে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এই মেম্বাররা সবাই তখন কাজ করবেন। তো এই থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এই কাজটা করতে চায়, জুলাই সনদটাকে পুরোপুরি বাস্তবায়ন করতে চায়, কিন্তু তার অ্যাপ্রোচটা এবং তার পদ্ধতিটা হচ্ছে একটু ভিন্ন। এবং যেটা বলা হচ্ছে যে এই জুলাইয়ের সাথে গাদ্দারি করা হচ্ছে বা এই ধরনের যে কথা হচ্ছে, জুলাইয়ের সাথে বিট্রে করা হচ্ছে, এই কথাটা তখনই বলাটা আসলে ভ্যালিড হবে যখন আমরা দেখবো যে এই ধরনের কোনো অ্যামেন্ডমেন্টের পথে বিএনপি গেল না, অথবা বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ডিলে করছে বা অন্য কোনো কৌশলের আশ্রয় নিচ্ছে, তখন এই বিষয়টা বলাটা একটা ভ্যালিডিটি থাকবে। আপাতত বিএনপির অবস্থানটা যেটুকু ব্যক্ত করা হয়েছে তাতে মূলত তারা অধিকতর লেজিটিমেসি চাচ্ছে, যে কিভাবে এটা অধিকতর লেজিটিমেসি দেয়া যায়, সেটা সেই অবস্থানের মধ্যে বিএনপি আছে। সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে, তারা যে ডিসেন্টটা দিয়েছিল, নোট অফ ডিসেন্ট, এই নোট অফ ডিসেন্টটা নিয়ে ভবিষ্যতে একটা পলিটিক্যাল অথবা লিগ্যাল কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। সেটা হচ্ছে যে আপনি হানা ভোটটা যখন হয়ে গেল, এটাও কিন্তু একটা রাষ্ট্রপতির একটা আদেশের মধ্য দিয়ে এই হানা ভোটটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং হানা ভোটে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণকে হায় ভোট দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন, তার ফলে কিন্তু হা জয়যুক্ত হয়েছে। তিনি যদি নায়ের কথা বলতেন, তা আমরা আপাতত ধারণা করতে পারি যে নাই হয়তো জয়যুক্ত হতো। অর্থাৎ এই হায়ের প্রতি বিএনপির একটা সমর্থন রয়েছে, সারা দেশের মানুষও সমর্থন দিয়েছে। এখন যে প্রশ্নটা আসবে সামনে, যে এই হা ভোট জয়ী হওয়ার পরেও বিএনপি তার নোট অফ ডিসেন্টের বিষয়টাকে সামনে নিয়ে আসে কিনা, তখন একটা কিন্তু কমপ্লেক্সিটি তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি এই কথাটা ক্লিয়ার করে নাই যে হা না ভোটের, যেটা হায়ের যে রায়টা জনগণ দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে, এমন কোন মেসেজ বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। তো সেই প্রেক্ষাপটে এখন পর্যন্ত কোনো আমি বলছি যে লিগ্যাল কোনো কমপ্লেক্সিটি এটাতে হবে আমি মনে করছি না। তবে পলিটিক্যাল কমপ্লেক্সিটি দুটো পয়েন্টে তৈরি হতে পারে। একটা হচ্ছে রং মেসেজটা জনগণের কাছে চলে যেতে পারে, এবং হা ভোট জয়ী হওয়ার পরেও বিএনপি যদি তার নোট অফ ডিসেন্টের বিষয়টা আবারও সামনে নিয়ে আসে, যে আমরা তো এটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সুতরাং আমরা এটা এইভাবে আমরা যেভাবে ইশতেহারে বলেছি আমরা সেভাবে করব, তখন একটা পলিটিক্যাল কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। তবে একটা কথা আমি লাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার সংসদে যে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বা বিএনপির যে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এবং পার্লামেন্টের সভারেন্টি বলতে আমরা যে কথাটা বুঝি, তার চেয়ে হানা ভোট যে রেফারেন্ডামটা, এটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি শক্তিশালী। এই বিষয়টা আমাদের সবাইকে মাথায় রাখতে পারি যদি, তাহলে হয়তো পলিটিক্যাল এবং লিগ্যাল দুটো কমপ্লেক্সিটি সামনের দিনে এড়ানো যাবে, এবং আমি হোপফুল যে বিএনপি সেই পথেই যাবে। একদম। আমি ফজলুদ্দা বাবুলের কাছে আসবো, তার আগে ছোট করে একটু স্পষ্ট হয়ে নিই। জনাব শামসুল আলী লিটন, আপনি সিনিয়র সাংবাদিক কেবল নন, আপনি আইনেরও মানুষ। একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে অনেক কিছুই তো ঘটে যেটা আসলে ঠিক 24 ঘন্টা আগেও আমরা ধারণা করতে পারিনি। একটু আগে বিরতির মাঝখানে কথা হচ্ছিল এনসিপির জুলাই চার্টারে সাইন করা না করা নিয়ে, মানে একই সঙ্গে বলেছিল জামাতও করবে না, তারাও করবে না, পরদিন জামাত গিয়ে হাজির হলো, তারা করলো, এবং এনসিপির একটা বক্তব্য ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে একেবারে 11th আওয়ারে এসে নির্বাচন পরবর্তীতে গিয়ে এনসিপি জুলাই চার্টারে সাইন করলো নাহিদ ইসলাম গত পরশুদিন। আসলে 12ই ফেব্রুয়ারি আমরা গণতান্ত্রিক একটা পরিবেশে প্রবেশ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম, যেই অর্ডারটা 25শে নভেম্বর 13ই নভেম্বর 2025 সরকার ডিক্লেয়ার করলো, জুলাই ন্যাশনাল চার্টার উইদিন ব্র্যাকেট
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্টেশন অর্ডার, ঠিক আছে, এটার 8-এর 1 এবং 2 এটা কিন্তু আপনি 2 মাসের মধ্যে অথবা 2 মাস থেকে একটু 5 দিন 6 দিন বেশি, ইলেকশনটা কিন্তু 2 মাসের মধ্যে 4 নভেম্বর জারি হয়েছে, 25 অর্থাৎ 2 মাসের মধ্যে নির্বাচনটা হয়েছে। গণতন্ত্রে প্রবেশের পরে এটা কিন্তু আমাদের দলগুলোর অনেক সময় অনেক বলার অনেক প্রসঙ্গ আছে। এক হচ্ছে জামাতে ইসলাম এবং এনসিপি ডেফিনেটলি পার্লামেন্টে এই প্রসঙ্গই আনবে যে 2 মাস আগে জারি করা হয়েছে, সেখানে বলা আছে শপথ নিতে হবে, এটা 180 দিনের মধ্যে শপথ না হলে এটা কিন্তু আইনে পরিণত হবে, এবং শপথটা কিভাবে হবে, শপথের পরে দুটো শপথের পরে সাইন করতে হবে। তাহলে আমরা কেন এটা ইগনোর করলাম? এটা হচ্ছে কি, মানে সংসদ কিন্তু কোনো গল্প গুজবের অথবা গান বাজনার জায়গা না। সংসদে আইন এবং যত ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে সেগুলোকে সমাধানের জন্য আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করব এই সংসদটি প্রাণবন্ত হবে এইসব বিতর্ক নিয়ে। প্রথমেই যেটা সরোয়ার ভাই বলছিলেন, 17 অ্যামেন্ডমেন্ট করে এই অর্ডারটাকে সংবিধান আগে ঢোকানো যেতে পারে, অথবা এটাকে যাচাই বাছাই করে বিভিন্ন কমিটি হবে না, তার মধ্যে একটা কমিটি শুধুমাত্র এটার জন্য করা হতে পারে প্রথম, এবং এটা রাজনীতিকরা ঠিক করবেন। কারণ আমাদের কিন্তু পেছনে যাওয়ার কোনো জায়গা নেই, এই কথার উপরে তার কিছু নাই। আর আমরা যে 31 দফা যে বিএনপি দিয়েছিল, দেখুন জামাত এবং বিএনপির সংস্কার নিয়ে কোনো দ্বিমত নাই, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে আমরা এখন পর্যন্ত শুনিনি। শুধু জাতীয় পার্টি কিছু মিনমিনে কণ্ঠে বলার চেষ্টা করা হয়েছে যে না ভোট দিন, না ভোট দিন, না ভোট দিন। বিএনপি বলেছে হ্যাঁ ভোট দিন, জামাত বলেছে না ভোট দিন, হ্যাঁ ভোট দিন, সবাই হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছে মেন। তাহলে সংসদে এটা ইমপ্লিমেন্টেশনের, বরং যেদিন এনসিপি সাইন করেন নাই সেদিন বিএনপি করেছে, এবং জামাত কিন্তু জাতীয় গাদ্দার উপাধি পেয়েছে এনসিপির কাছ থেকে। এবং এটা কিন্তু এই যে কঠিন ভাষাটা আপনি কঠিন বলছেন, আমি কঠিন বলবো না। রাজনীতিতে কঠিনভাবেই সবাই সবার আলোচনা করবে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে এবং যে পার্লামেন্টারি কালচারের জন্য তারা একটা রেজলিউশনে আসবে। এবং আল্লাহর ওয়াস্তে আদালতকে ডেকে নিয়ে এসে আদালতের হাত যাতে সংসদ ভবনের উপরে না পড়ে, তারও এখানে কিন্তু ক্লিয়ার। আমি 31 দফায় এটা কথাটা কিন্তু বিএনপি নিজেই বলেছিল, পার্লামেন্টারি সুপ্রিমেসি অ্যান্ড এফেক্টিভ সেপারেশন অফ এফেক্টিভ পার্লামেন্ট সেপারেশন অফ পাওয়ার্স। সো আমার মনে হয় এই জায়গাগুলোতে ইভেন জামাতের ইয়ের মধ্যেও এরকম ধারা আছে কিন্তু, এবং এখানে কিন্তু প্রেসিডেন্ট এন্ড প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা 31 দফার মধ্যে আছে। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা 31 দফার মধ্যে আছে। জামাত তো প্রথম থেকে সমস্যা কিন্তু কোনো কিছু না, সমস্যা হচ্ছে যে সমস্যা আমরা যাতে তৈরি না করি, এখানে ভুল বোঝাবুঝি আছে, এবং এটাকে সরকার কিন্তু এই পর্যন্ত দুটো প্রবলেমের কথা বলেছেন, মেজবাহুল আজম সদকে দুটো প্রবলেমের কথা বলেছেন যেটা সংকট হতে পারে। এক হচ্ছে রং মেসেজ যাওয়া মানুষের কাছে যে বিএনপি জন আকাঙ্ক্ষা বিরোধী কাজ করছে, সংস্কার করবে না, নানা ন্যারেটিভ তৈরি করা। আর দ্বিতীয় সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে হ্যাঁ ভোট জেতার পরও বিএনপি আসলে সেই মুভমেন্ট নেবে না। এই ধরনের ন্যারেটিভ অতীতে তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা শুরু হয়েছে, তারা যখন আলাদা রাজনৈতিক দল করেছে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে বলে হত্যা করা হয়েছে, ইত্যাদি অনেক কিছু হয়েছে। আমরা দয়া করে সংসদকে ইতিহাস চর্চা অথবা গবেষণা কেন্দ্র বানাবেন না এমপিরা। আমরা জনগণ অনেক অতিষ্ঠ, ইতিহাস আমরা শুনতে চাই না। সেখানে আইনসভার কাজটি করুন। আইনসভার কাজটা হলে দয়া করে উন্নয়ন, রাস্তাঘাট, এটা সেটা, ব্রিজ কালভার্ট, প্লিজ এগুলো আপনাদের কাজ না। সুতরাং অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই যে এমপি সাহেবরা পার্লামেন্টে যাচ্ছেন, তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে কিন্তু শুধু অর্থনৈতিক ডেট না, 200 বিলিয়নের উপর অর্থনৈতিক ডেট, কর্মসংস্থান, শত চ্যালেঞ্জ নিয়ে নতুন করে শুরু করতে হবে আজকে যে পার্লামেন্ট। এবং এখানে জামাত ইসলাম বলেছে তারা দায়িত্বশীল অপোজিশন করবেন, এবং কোথাও অনিয়ম, যে কোনো ধরনের অনিয়ম হলে তারা বড় ধরনের আন্দোলন, এটাকে সংসদে একটা ভয়েস তৈরি করবেন। এটি হচ্ছে এফেক্টিভ বিরোধী দল এবং এফেক্টিভ গভর্নমেন্ট, জবাবদিহিতামূলক সরকার তৈরি করার জন্য, এবং নন ইস্যুকে ইস্যু করা। আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে যেখানে ডিবেট হচ্ছে সবগুলো কাছাকাছি অথবা একটু আগে পড়ে, যেমন একটা মৌলিক ডিবেট আছে আপার হাউসটা করার ব্যাপারে পিআর, এবং সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। এটা পার্লামেন্টে আলোচনা হয়ে সেখানে হয়তো, যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, আমি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি আপনি আমাকে কিন্তু সে বাধ্য করতে পারবেন না। ইভেন জামাত যদি আজকে পাওয়ারে যেত, এবং জামাত যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা কিন্তু বিএনপির কিন্তু কোনো অধিকার রাখে না যে তার নোট অফ ডিসেন্ট সহ তাকে গেল। একদম। আমি দুটো বিষয়ে একটু কথা বলতে চাই। একটা তো হচ্ছে উচ্চ কক্ষ কিভাবে নির্ধারণ হবে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ছায়া যে মন্ত্রিসভা তৈরি করা হবে তারা আসলে কোন ফরম্যাটে কাজটা করবে। মানে আমরা আসলে কোনো গ্লোবাল মডেলে সাকসেসফুল ছায়া মন্ত্রী পরিষদ হতে দেখেছি কিনা, আমি সেটা নিয়ে আলাপ করবো। তার আগে আমি একটু আপার কক্ষটা একটু জানার চেষ্টা করি। ফজলুদ্দা বাবুল, আপনি শুনছিলেন শামসুল লিটন
এক্সপেক্ট করছিলেন যে এখন মেম্বার অফ পার্লামেন্টটা ঠিক কোন পথে হাঁটবেন, প্রত্যাশার জায়গাটা বলছিলেন, আপনি সেটা শুনেছেন, আপনার জায়গা থেকে এটা মন্তব্যটা চাবই। পাশাপাশি উচ্চ কক্ষ নির্ধারণের ক্ষেত্রে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, কি প্রক্রিয়া আসলে বিএনপি করতে চায়, একটা ধারণা তারা দিয়েছে আনুপাতিক হারে, একটু জানাবেন আসলে কোনো ডেভেলপমেন্ট থাকলে। জি হ্যাঁ, ধন্যবাদ। আমি সহ আলোচক এবং আপনার এখানে যিনি নিজে গেস্ট হিসেবে বসেছেন, আমরা তো অনলাইনে যুক্ত আছে জি সহ আলোচক বৃন্দ। দেখুন, দিন শেষে কিন্তু বাংলাদেশের ভালো হওয়া উচিত। আমরা যে আইনের কথা বলি, যত কথাই বলি, যেটা আপনার মানে স্টুডিও গেস্ট যেটা বলছিলেন, আমি ওনার নামটা ক্যাচ করতে পারিনি, সরি। শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক। ও ও লিটন ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার হলের ছোট ভাই থ্যাংক ইউ। ফজলেহুদা বাবুল বিতার্কিক জি জি, হ্যাঁ জানি। কিরণ ভাইয়ের সাথে ডিবেট করতাম, বুঝছেন হয়তো আপনি আমাকে। জি। গুড টু হ্যাভ লিটন ভাই। জি থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দিন শেষে কিন্তু আমাদের ওই বাংলাদেশটার ভালো হোক, এটাই লিটন ভাই যেটা বলছিলেন। তো এই প্রথম যে অংশটা আপনি বলেছেন যে মানুষের প্রত্যাশা আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিক করা, যেটা আমাদের ডেট সার্ভিসিং, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যে ডেটগুলো আছে, যেটা লিটন ভাই বললেন যে আমরা মানে আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে ঋণগুলো আছে, এগুলো আমাদেরকে সময় মতো পে করতে হবে, আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে, আমাদের কৃষকের পেশাটা লাভজনক করতে হবে। একটা প্রশ্ন অনেকে করেন ফজলুদ্দা বাবুল, আপনাকে যেহেতু আমরা পেয়ে কি গেলাম আপনাকে প্রশ্নটা করে রাখি। অনেকে জিজ্ঞেস করেন যে এত দীর্ঘ সময় মানে চেয়ার টেবিল পর্যন্ত এখন ঘুষ খাচ্ছে, সেখানে গিয়ে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আসলে কি দায়িত্ব পালন করতে পারবেন ঠিক মতো? পারবেন, কারণ আপনি দেখেছেন আজকে শুরুটা যেভাবে হয়েছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা প্রত্যেকে, একজন সংসদ সদস্য যখন প্রস্তাব করেছে, প্রত্যেকেও আমরা উচ্ছ্বসিত হয়ে বলেছি ওকে আমরা কেউ গাড়ি নিব না শুল্কমুক্ত, এবং আমরা কেউ প্লট নিব না, এবং এটা সর্বসম্মতিক্রমে আমরা সবাই এটা আমাদের সংসদীয় কমিটিতে পাশ করেছি। জি আপনাকে আরো একটা কথা বলি যে অবশ্যই আমাদের মহাদেবপুর বদলগাছে যেসব নেতা কর্মী এবং সমর্থকরা আমাকে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই জাস্টিস চান, যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা সমাজ গড়ব। তো এখানে কোনো কিছু, আমি কিন্তু ইতিমধ্যেই আমার একটা ইউনিয়ন বিএনপির, যিনি গত 17 বছরে ব্যাপক আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন, কিন্তু আমাদের দলীয় আদর্শ পরিপন্থী একটা অপরাধের জন্য আমি তাকে দলের পদ থেকে অব্যাহতি দিয়েছে। আজকে শুরুটা আমাদের এভাবে হলো। জি কাজেই আমরা কিন্তু নিজেদের ক্ষেত্রেও আমরা ছাড় দিব না, আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই সমাজ গড়ব। আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানকে আমরা সামনে আগে নিতে চাই, এবং আমরা এই দেশটাকে এমন ভাবে করতে চাই যে দেশ হবে, যে দেশের মূল কথা হবে সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশের মানুষরা উপকৃত হচ্ছে কিনা, সাধারণ মানুষের এক্সপেকটেশন ফিল আপ হচ্ছে কিনা, যারা গ্রামের মানুষ তারা স্বাস্থ্য সেবাটা পাচ্ছে কিনা, আমাদের শিক্ষার যে ভঙ্গুর অবস্থা, আমাদের প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা, এগুলোকে আমাদের পুনর্গঠন, হাত ধরে ধরে কাজ করতে হবে। আপনি শুধু উচ্চকক্ষের ব্যাপারটা একটু, আমি লাস্ট একটা মিনিট কথা বলি। সংস্কার নিয়ে এত মানুষ এত কথা বলে, একটা খুবই ছোট্ট একটা কথা বলেন তো, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট হবে, এটা সবার আগে কে বলেছে? সংস্কারের কথা কে বলেছেন সবার আগে? 31 দফাটা আমরা কবে দিয়েছি বলেন? যখন আমরা বাড়িতে ঘুমাতে পারি না, বাড়িতে না, জি আমরা চুরি করে ঘুমাই, ট্রেনে ঘুমাই। আমি যখন সান্তাহার থেকে আক্কেলপুর ট্রেনে ঘুমাতাম, কারণ আমার সকালবেলা আমার নয়াপল্টনে প্রোগ্রাম থাকতো, বাড়িতে থাকলে আমাকে অ্যারেস্ট করতো। একদম, আসলে প্রত্যেকেরই এরকম অনেক অনেক চ্যালেঞ্জ আছে। আপনি শুধু উচ্চকক্ষের ব্যাপারে কি আমাকে শুধু একটা তথ্য দিতে পারেন যে সে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? জুলাইকে আপহোল্ড করতে না পারে বিএনপি, আমাদের চেয়ারম্যান তো বলেছেন প্রকাশ্যে হ্যাঁ ভোট আছে, বলুন তো বিএনপি যদি এত পার্সেন্ট ভোট পায়, এতগুলো আসন পায়, তো বিএনপির জি সমর্থন ফজলুদ্দা বাবুল, আমি আপনার এই বক্তব্যগুলো মানে বেশ কয়েকবার ভাবে আমরা ধারাবাহিকভাবে আসলে শুনছিলাম। আমি একটা বিরতিতে যাব, তার আগে ছোট করে যদি আপনি 1 মিনিটের মধ্যে একটু বলেন উচ্চকক্ষ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা আপনাদের?
উচ্চকক্ষ নিয়ে এখনো কোনো আলাপ হয়নি। আলাপের মানে আমাদের বাউন্ডারিটা ঠিক ওইটুকুই, আমাদের 31 দফা, আমাদের জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, বিএনপির ইশতেহার। আচ্ছা, চমৎকার। আমি বিরতি নিচ্ছি এবং ফিরে এসে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন আপনার কাছ থেকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে উচ্চকক্ষ নির্ধারণের ক্ষেত্রে দুটো মতামত পাওয়া যাচ্ছে, এই দুটো মতামত আসলে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি করতে পারে কিনা, যেটি নিয়ে আসলে আলাপটা শুরু করার চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আরও একটা বিরতি নিচ্ছি, 71 জানালে ফিরছি, একটু পর আমাদের সঙ্গে থাকবেন।